নমস্কার, স্যান্দন টিভির পর্দায় এই মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সম্পত্তির লোভে জন্মদাতা মাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে পূর্ব আগরতলা থানার অন্তর্গত উত্তর যোগেন্দ্রনগর নবোদয় পাড়া এলাকার হেমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর তার স্ত্রী অঞ্জু রানী দেবনাথ স্বামীর সম্পত্তিকে আগলে ধরে জীবন যাপন করছেন। অঞ্জু রানীর দুই ছেলে রয়েছে। দুই ছেলের মধ্যে রাহুল দেবনাথ তার বাবা থাকাকালীন সময়ে তার নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে বাড়িতে প্রায় ঝামেলা সৃষ্টি করত। গত 5 বছর আগে পিতার মৃত্যুর পর রাহুল দেবনাথ তার মা অঞ্জু রানী দেবনাথকে সমস্ত সম্পত্তি লিখে দিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি সহ মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ। দিনের পর দিন রাহুল দেবনাথের এই কার্যকলাপ বৃদ্ধি পায়, তবু তার মা অঞ্জু রানী দেবনাথ সবকিছু মুখ বুঝে সহ্য করে আসছিল। ছেলে রাহুল দেবনাথের দাবি ছিল সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য। আমি যে হের সঙ্গে খাই, আমি তো হের টাকারও খাই না, কারণ হে আমারে বড় ছেলে তোমার খরচ লাগতো না। আরে আমার যে খরচ লাগতো না, আমার যে টাকা আছে আমি এটা জমাইয়া কি করু, হাতে নিস না। তবু এতদিন বাদ চাইছি, বাদ চাইতে চাইতে দেখি যে ধৈর্যের বাইরে গেছি গা। এরপর আমি দুপুর বেলা হেরে ফোন করছি, কই আমি কই তুই আমি ঠিক হই, আমি আজকে থানার জন্য। শনিবার বিকেলে খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দীপক দাসের মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে রবিবার সকালে দীপক দাসের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন NDRF, তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দলের প্রচেষ্টায় উদ্ধার করা হয় দীপক দাসের মৃতদেহটি। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, শনিবার খোয়াই নদীর জলে স্নান করতে গিয়েছিল ৪৫ বছর বয়সী দীপক দাস। পা ফসকে নদীর জলে তলিয়ে যায়। তারপর শুরু হয়েছিল তল্লাশি। রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হতেই শোকের ছায়া নেমে এসে যায় গোটা এলাকায়। কোন সময় দেখছেন আপনারা? আমরা সকালে দেখছি, আমরা সকালে নৌকা টোকা গেছে 7:30 দিকে গেছে, নৌকা ঘুরতে এই পার গেছে অবশ্যই। NDRF এর টিম আইছিল, রাত আছে 5টার সময়। তারা মানে উদ্ধার করছে, উদ্ধারটা কারা করছে? উদ্ধারটা বলতে আমরা দেখছি বলতে আমরা ধরছি না, আমরা লগে ফোন করেছি, পিএসএ ফোন করা হয়েছে, এমনি তারা গেছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলা 11টায় শুরু হয় সভার কাজ। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, যুগ্ম সম্পাদক অভিষেক দে সহ অন্যান্যরা। সভা শুরু হওয়ার আগে সকাল 10টা থেকে শুরু হবে সদস্যদের রেজিস্ট্রেশন দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী পর্ব শেষে পেশ করা হবে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয় ব্যয়ের তথ্য। এই আয় ব্যয়ের তথ্য বিস্তারিত তুলে ধরে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। অপরদিকে আগরতলা প্রেস ক্লাব আগামী দিনে কিভাবে মানুষের প্রতি দায়বদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়েও আলোচনা করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। 2024 পর্যন্ত আগরতলা প্রেস ক্লাবের যে আয় ব্যয়ের হিসাব তা উপস্থাপন করব। আমরা যখন দায়িত্ব নেই তখন ক্যাশ ছিল 54,911 টাকা পেয়েছিলাম আমরা, আর আমরা ব্যাংকে পেয়েছিলাম 10,58,876 টাকা 80 পয়সা। পাশাপাশি আমরা 20 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিটও দিয়েছিলাম। তো আপনাদের সবার কাছেই এটা আছে, এই অডিট রিপোর্ট একটু দেখে নিন কাইন্ডলি। এখানে আমরা কার কাছ থেকে ডোনেশন পেয়েছি এগুলো সব বিস্তারিত উল্লেখ করা আছে। আমরা ক্লাবের হল ভাড়া বাবদ এই বছর পেয়েছি 18,72,886। কুখ্যাত মাফিয়া চিত্তরঞ্জন শীল সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কোপে রক্তাক্ত পার্শ্ববর্তী বাড়ির এক যুবক বলে অভিযোগ। ঘটনা সাবরুম নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের অন্তর্গত কমলাজ্যোতি এলাকায়। এ নিয়ে সাবরুম থানায় মামলা করেন রক্তাক্ত যুবক। আহত যুবকের নাম রানা সরকার। জানা যায় সাবরুম নগর পঞ্চায়েত এলাকার কমলাজ্যোতি এলাকার BL দে এবং চিত্তশীলের পরিবারের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে। অভিযোগ, BL দে জায়গার মধ্যে চিত্তরঞ্জন শীল বেড়া দিয়েছিলেন শ্রমিক দিয়ে।
মুহূর্তের মধ্যে বাদে দুপক্ষের মধ্যে বিবাদ বাধা দেন বিএলদের পরিবার। সে সময় চিত্তরঞ্জন শীল এবং চিত্তরঞ্জন শীলের স্ত্রী উমা রানী শীল আক্রমণ করে এবং হাতে থাকা দা দিয়ে কোপ দেন বিশ্বনাথ সরকারের ছেলে রানা সরকারকে। আহত রানা সরকারকে সাথে সাথে পরিবারের লোকজনরা নিয়ে যাওয়া হয় সাবরুম মহকুমা হাসপাতালে। আমাদের সম্পত্তি এটা বাদ দিয়া তোমরা সেদিকে জায়গাতে তোমরা ঘিরা দাও, কথা কই গেছেন বলে শুনছস তোরা? হ্যাঁ আচ্ছা কইছে তো, কইলে তখন তোরা দিয়ে আবার এতে বাধ্য করে এই জায়গাটা দিয়ে এই খেজুর গাছটা সহ বেড়াইয়া বেড়াটা দিতেছে। তখন তো তোরাও তো একবার কইতে পারতি যে কি অক্ষণ তারা অবজেকশন দিয়ে গেছে 530,000 তা আমরা খেজুর গাছটা লই আমরা কি জানি ইয়ে করতেছে তারা কইতে পারলি না তোরা। সীমানা কি তুই জানিস না? না না তোর দরকার নাই, তোর জানা তোরা মা ফোনের কথা তুই তো আমিনও না মুমরিও না, তুই আমরাও কিছু না। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আদিবাসী কংগ্রেসের এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বৈঠকে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত 19 এবং 26 এপ্রিল রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসন এবং পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ্যের বিরাট অংশের আদিবাসী কংগ্রেস কর্মী সমর্থক পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে সমর্থন করেছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করতে আদিবাসী কংগ্রেস দীর্ঘদিন ধরে লড়াই ময়দানে করে আসছে। আরও বলেন, নির্বাচনোত্তর বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা করা হয়। বিশেষ করে আগামী দিন কংগ্রেস দল ত্রিপুরা রাজ্যে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও এদিনের বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। আজকেও আমাদের আদিবাসী কংগ্রেস মানে এসটি ডিপার্টমেন্টের যে মিটিং, এই মিটিংয়ের মাধ্যমে নির্বাচনোত্তর যে ভূমিকা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সারা রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী রূপে পরিগণিত করার জন্য আমাদের উপজাতি নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে তারা আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে। রবিবার কর্মচারী ফেডারেশনের প্রাক্তন 2 নেতা প্রতি শ্রদ্ধা জানানো হয়। আগরতলা কংগ্রেস ভবনে স্মরণ সভার মাধ্যমে 2 নেতৃত্বকে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়। নমস্কার।